বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19-এ কমছেই না মৃতের সংখ্যা, বাংলাদেশও এর ভয়াল ধাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। করোনা সংক্রমণ প্রতিরোধে ঢাকার 2 সিটিতে 45টি এলাকা রেড জোন চিহ্নিত করা হয়েছে। সেসব এলাকা করা হবে লকডাউন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, সোমবার থেকে বাস্তবায়ন হচ্ছে না লকডাউন। স্থানীয় প্রশাসন বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করলেই তা বাস্তবায়ন হবে। আর সংক্রমণের হার বেশি থাকা রেড জোনে লকডাউনের পাশাপাশি সাধারণ ছুটিও থাকবে বলে জানান তিনি। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করতে স্বাস্থ্য বিভাগকে তাগিদ দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। দিন দিন ভয়াবহ হচ্ছে করোনার সংক্রমণ। নমুনা পরীক্ষার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণের গ্রাফ। এ অবস্থায় সরকার 66 দিন পর সাধারণ ছুটি শেষে সীমিত আকারে চালু করেছে অফিস, আদালত, এমনকি গণপরিবহন। তবে কমেনি কোভিডের হানা। গত 14 দিনে আরও আক্রান্ত হয়েছে 40,367 জন। এমন পরিস্থিতিতে 3 জোনে পুরো দেশকে ভাগ করেছে সরকার। চিহ্নিত লাল, হলুদ ও সবুজ জোনে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করবে স্থানীয় প্রশাসন। রেড জোনে হবে লকডাউন, আর পূর্ব রাজাবাজারের মতো সেসব এলাকায় থাকবে সাধারণ ছুটি। রেড জোন থেকে কেউ বাইরে বেরোবে না, কোনো বাইরের লোক রেড জোনে ঢুকবে না, শুধু জরুরি সেবা ছাড়া। আগামী কালকে থেকে হচ্ছে, এ ধরনের কোনো স্পষ্ট তথ্য নাই, এবং কোন কোন জায়গাগুলো আমরা করব এমনও কোনো তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত দেওয়া হয়নি। যেখানে আমরা রেড জোন ঘোষণা করব সেখানে আগে থেকে একটি কমিটি থাকবে এবং তারা প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা সেটা করতে চাই, যাতে করে আমরা শতভাগ সফল হতে পারি। আপনি জানেন যে বিভিন্ন টেকনিক্যাল কমিটি হয়তো বিভিন্ন ঢাকার যেখানে বেশি সংক্রমণ জায়গা আছে সেই জায়গাগুলোতে এই জোনিং করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রাজধানীর 45টি ও চট্টগ্রামের 11টি এলাকা ছাড়াও গাজীপুর আর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা রেড জোন হওয়ায় লকডাউন হচ্ছে। রেড জোন বাদে অন্যান্য অংশে অফিস, আদালত, গণপরিবহন সবই খোলা থাকবে সীমিত আকারে। মন্ত্রীর আশা, এতেই কমবে কোভিডের সংক্রমণ। অনিশ্চয়তা বা ভয়ভীতির কোনো কারণ নাই, কারণ তাকে বলেই দেওয়া হচ্ছে রেড জোনে তিনি স্বস্তিতে থাকবেন এবং 21টি দিন তারা যাতে করে ঘরে থেকে তারা যাতে করে এই আপনার সংক্রমণটাকে উপশম করতে সহযোগিতা করতে পারেন। সামারি আমাদের অনুমোদন হবে খুব তাড়াতাড়ি এবং আশা করি আমরা আগামীকালকেই সেটি আমরা উপস্থাপন করতে পারবো। তবে এলাকা সুনির্দিষ্ট না থাকলে লকডাউন বাস্তবায়ন সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বিষয়টি নিয়ে সিটি কর্পোরেশন এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করেছে বলেও জানিয়েছেন এই মেয়র। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ ঠেকাতে এবার বন্দরনগরী রেড জোন ঘোষিত এলাকায় লকডাউন শতভাগ কার্যকর করা হবে, এমনটাই জানিয়েছেন চট্টগ্রাম সিটির মেয়র আজম নাসির উদ্দিন। রোববার রাতে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, লকডাউন বাস্তবায়নে বিভিন্ন সংস্থার সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপর থেকে যে নির্দেশনা আছে আমরা হুবহু করবো, একদম শতভাগ সফল হওয়ার লক্ষ্য নিয়ে আমরা লকডাউন করব। পর্যায়ক্রমে আমরা বসে সিদ্ধান্ত নেব, একসাথে বাকি 9টি ওয়ার্ডকে করব না, এটাকে খণ্ডিতভাবে বা একাধিক ভাবে করব। দেশে আরও 32 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। কোভিড-19 নিয়ে মৃত্যু হলো 1171 জনে। 24 ঘন্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3141 জনে। রোববার পর্যন্ত মোট শনাক্ত 87,520। নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 14,505 জনের। এ সময় সুস্থ হয়েছে 905 জন। সব মিলিয়ে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছে 18,730 জন। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিত করে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেন অধ্যাপক নাসিমা। মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সৃষ্টিশীল কাজে ব্যস্ত থাকারও পরামর্শ তার। গত 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,141 জন। শনাক্তের হার 21.65%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। এ পর্যন্ত 1,171 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। অব্যবস্থাপনা পিছু ছাড়ছে না করোনা পরীক্ষা কার্যক্রমের। কোনো কোনো ক্ষেত্রে 1 সপ্তাহ মিলছে না ফল। এজন্য ভুক্তভোগী অনেকেই যোগ দিতে পারছে না কর্মস্থলে। শুধু তাই নয়, যেখানে করোনা পরীক্ষা সেখানেও মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। ফলে বাড়ছে পরীক্ষা করাতে এসে আক্রান্ত হবার ঝুঁকি। হুমায়ুন কবির বেসরকারি চাকরি করেন। করোনামুক্ত হলেও নেগেটিভ রিপোর্ট না পাওয়ায় যেতে পারছেন না অফিসে।
নেগেটিভ রিপোর্ট পেতে 6 দিন আগে নমুনা দিয়েও পাননি রিপোর্ট। তাই রোববার মুগদা জেনারেল হাসপাতালে এসেছেন আরেক দফা নমুনা দিতে। রিপোর্ট পাওয়ার পরে একটা ডিসিশন নেবে, কিন্তু 7 দিন 8 দিন পরে যদি রিপোর্ট পায় তাহলে সে করোনা রোগী তো 7 দিন 8 দিনের মধ্যে মারাই যাবে বাসায়। আমি 2:30টার সময় আইসা আমি 7 নম্বর সিরিয়াল দিয়ে আমি যদি বাসা যদি না করতে পারি তাহলে এখানে করাবে কে করাবে এই জিনিসটা? নমুনা সংগ্রহে অব্যবস্থাপনার অভিযোগ উপসর্গ নিয়ে আসাদের। অনেকেই দীর্ঘ অপেক্ষা শেষে ফিরছে নমুনা না দিয়ে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্বের বিষয়ে উদাসীন সবাই। এভাবে গায়ে হাত দিয়ে দাঁড় করাই যে আপনি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, তারপরে তারা দাঁড়ায় না। আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আপনার সামনে এখানে আছি, অনেকক্ষণ ধরে দেখছি। আপনি আপনাদের এখানে নিরাপত্তারক্ষী যারা আছেন একবারও আপনারা তাদেরকে সচেতন করেননি। বলতে বলতে অতিষ্ঠ, গলা ব্যথা, গলার মধ্যে এখন হইতেছে। তো আপনারা কেন সরে দাঁড়াচ্ছেন না? আমরা আসলে আপনার কি বলে যে রৌদ্রের মধ্যে তো অনেকে এই জায়গাটাতে আসার পরে ছাওয়ার জন্য একটুখানি ক্লোজ হয়ে যায় অটোমেটিক্যালি, বাট আমি গ্যাপ ছিলাম। প্রতিদিন কয়েকশো সন্দেহভাজনের নাম লিখেন যিনি, তারই নেই সুরক্ষা সরঞ্জাম। এসবের মাঝে দুপুর গড়ায় আমরা জানতে চাই কি খবর সেই হুমায়ুন কবিরের। না, 7 ঘন্টা পরও সফল হননি তিনি। 139 জন নিয়ে খেলাটা বন্ধ করে দিছে। এখন আমি রাত্রে পর্যন্ত অপেক্ষা করে এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর অফিসে তো আমার মুখের কথা বিশ্বাস করবো না। সাব্বির আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 4,33,000 ছাড়িয়েছে, আক্রান্ত 79 লাখেরও বেশি। যুক্তরাষ্ট্রে নতুন করে শতাধিক মৃত্যুর পর মোট প্রাণহানি 1,17,000 ছাড়িয়েছে। ব্রাজিলে এই সংখ্যা প্রায় 43,000। দেশটিতে সংক্রমণের সংখ্যা 8.5 লাখেরও বেশি। বর্তমান হটস্পট মেক্সিকোয় 4 শতাধিক মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো 16,800-র বেশি। রাশিয়ায় মোট মৃতের সংখ্যা প্রায় 7,000। এই পর্যায়ে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, ব্রিটেনের এখন কি অবস্থা? লকডাউন তো শিথিল হচ্ছে, সেখানে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? মৃত্যু ঘটেছে, যা দাঁড়িয়েছে 41,498। এটা করোনা ভাইরাসের যে লকডাউন শুরু হওয়ার পর থেকে সবচেয়ে কম। প্রধানমন্ত্রী বরিস জনসন 2 মিটার দূরত্ব বজায় রাখার যে নিয়ম, যে সোশ্যাল ডিস্টেন্সিং, এ ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন যে আগামীতে এ ব্যাপারে ঋষি সুনাক বলেছেন যে উনি একটা কমিশন করে দিয়েছেন এবং আগামী 4 জুলাই যে দোকানপাট, সব রেস্টুরেন্টগুলো খুলবে এর আগে যাতে রিপোর্ট পেশ করা হয় এ ব্যাপারে রিভিউ করার, এবং আশা করছেন বিরোধী দল এবং বিশেষ করে কনজারভেটিভের অনেক এমপিরা ওনারা আহ্বান জানিয়ে আসছিলেন যে এই 2 মিটার দূরত্বটাকে যাতে 1 মিটার দূরত্বে নেওয়া আসা যায়, কারণ 2 মিটার দূরত্ব রেখে রেস্টুরেন্টগুলো ব্যবসা করতে পারবে না বলে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে আপনারা জানেন যে মুসলমান সহ মসজিদ সহ বিভিন্ন উপাসনালয়গুলো খোলা দেওয়ার কথা রয়েছে 15 তারিখ থেকে, কিন্তু যে কারণে মসজিদে যাওয়া, যে জামাত পড়বেন, এই জামাত কিন্তু পড়ার কোনো নির্দেশনা আসেনি, শুধুমাত্র ব্যক্তিগতভাবে নামাজ আদায়ের জন্য নির্দেশনা এসেছে। তো এর জন্য মসজিদ কর্তৃপক্ষ তারা বলেছেন যে এখন তারা মসজিদ খুলবেন না যতক্ষণ না পর্যন্ত মসজিদের পুরোপুরি লকডাউন খুলে দেওয়া হয়েছে এবং জামাত করার মতো পরিস্থিতি আছে, তখনই তারা মসজিদ খুলবেন এবং মুসল্লিদের আহ্বান জানাবেন মসজিদে এসে নামাজ পড়তে। সাদেক, চীনে আবারও বেড়েছে করোনা সংক্রমণ, তো লকডাউন জারি করা হয়েছে কয়েকটি এলাকায়। বিষয়টিকে ব্রিটেন সরকার কিভাবে দেখছে? আপনারা জানেন যে আগামীকাল থেকে দোকানগুলো খুলে দেওয়া হবে, কিন্তু এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন যে মানুষ যাতে দোকানগুলোতে যান এবং শপিং করেন কিন্তু কেয়ারফুলি এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। কিন্তু উনিও বলেছেন যে আগামীকালকে যে শপিং সেন্টারগুলো তারা জানেন না যে মানডে থেকে যখন খুলবে 3 মাস পরে খুলছে, কীরকম মানুষ যাবে, হয়তো কম যাবে অথবা খুব মানুষের উপচে পড়া ভিড় হবে। তো এ ব্যাপারে ওনারা সতর্ক করে দিয়েছেন যদি এ কারণে আবারও হয়তো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যেতে
দিতে পারে, তাহলে হয়তো লকডাউনের যে শিথিলের যে পরিকল্পনা যে আগামীতে যে স্টেপগুলো আছে, হয়তো স্টেপগুলো আরও দীর্ঘায়িত হতে পারে। এবং এর জন্য এটাই বলা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, বিশেষ করে মাস্ক ইউজ করবেন যখন আপনি শপিংয়ে যাবেন, এবং বিশেষ করে শপিং এবং বাস ট্রেন যেখানে যান আপনি মাস্ক ব্যবহার করবেন। এটাই হচ্ছে মূল নির্দেশনা, এবং যদি এটা সবাই মেনে চলেন তাহলে হয়তো এই দ্বিতীয় দফা করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব থেকে ব্রিটেন রক্ষা পাবে। এটাই ছিল সর্বশেষ। ধন্যবাদ সাদেক আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত হবার জন্য। করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত প্লাজমা থেরাপিকে বেশ কার্যকর বলছেন মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরা। তাদের দাবি, গুরুতর অনেক রোগীর শরীরে এর প্রয়োগ করা হয়েছে, প্রাথমিকভাবে আশানুরূপ সাফল্য মিলেছে। 6 মাস পার হলেও এখনও মেলেনি করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক। বিভিন্ন দেশে গবেষণা পরীক্ষা নিরীক্ষা চললেও শতভাগ সাফল্য দেখেনি কেউ। তবে অন্য অনেক দেশের মতো মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরাও প্লাজমা থেরাপিতে আশানুরূপ সাফল্যের দেখা পেয়েছেন। চিকিৎসকরা বলছেন, করোনা থেকে যারা সেরে উঠেছেন তাদের রক্তের হলুদ অংশ আক্রান্তের শরীরে দেয়া হয়। এতে সংক্রমিত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যা সহজেই কাবু করতে পারে ভাইরাসকে। সবার শরীরে রোগ প্রতিরোধের সক্ষমতা এক না, তাই যাদের সক্ষমতা বেশি বা করোনা থেকে সেরে উঠেছেন তারা দুর্বলদের প্লাজমা দিতে পারেন। বেশ কিছু রোগের উপর প্রয়োগ এবং তথ্য বিশ্লেষণ করে সাফল্য পেয়েছি। চিকিৎসকদের দাবি, করোনার ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত মুমূর্ষু রোগীর শরীরে প্রয়োগ করা যেতে পারে এই পদ্ধতি। এতে ভেন্টিলেশন এর প্রয়োজনীয়তাও কমবে বলে মনে করেন চিকিৎসকরা। আপনি কোনোভাবেই জানতে পারছেন না কার মাধ্যমে কে সংক্রমিত হচ্ছে, তাই এর সুরক্ষা দ্রুত নিশ্চিত করা জরুরি। এজন্য ভ্যাকসিন না আসা পর্যন্ত শারীরিক সক্ষমতা বাড়াতে প্লাজমা থেরাপির প্রয়োগ করা যেতে পারে। এখন পর্যন্ত এটি বেশ কার্যকর। শত বছরের বেশি পুরনো এই চিকিৎসা পদ্ধতি এখন আশার আলো দেখাচ্ছে। আক্রান্তের হারের সাথে বাড়ছে প্লাজমার চাহিদাও। আগ্রহীরা বলছেন, সংকটময় পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছায় এগিয়ে আসতে হবে সবাইকে। এই মহামারীতে আরেকজনকে সহযোগিতা করতে পারাটা দারুণ আনন্দের, কারণ আমি জানি করোনা আক্রান্ত হলে কতটা কষ্ট সহ্য করতে হয়। তাই কারো প্রয়োজন হলে নিজ উদ্যোগেই প্লাজমা দেওয়া উচিত। এরই মধ্যে প্লাজমা সংগ্রহে বিভিন্ন দেশে ফাউন্ডেশন তৈরি করা হয়েছে। এছাড়া রাশিয়ায় চলছে গণহারে অ্যান্টিবডি পরীক্ষা কার্যক্রম। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবারও একটা বিরতি, আমাদের সাথেই থাকবেন। দর্শক স্বাগত, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিম। রোববার 2 দফা জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় তাকে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। স্বাস্থ্যবিধি মেনে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, তবে 14 দলের শরিক বড় কোনো নেতার দেখা মেলেনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিচিত ছিলেন রাজপথের নেতা হিসেবে, ছিলেন কর্মীদের মধ্যমণি। সেই কর্মীদের কাঁধেই শেষ যাত্রা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের। আয়োজন সীমিত পরিসরে হলেও প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে জড়ো হন শত শত নেতাকর্মী। কবরস্থানের প্রধান ফটকে ছিল জানাজার আয়োজন। এতে আওয়ামী লীগের পাশাপাশি অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ছোট পরিসরে জানাজার আয়োজনের জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন মোহাম্মদ নাসিমের সন্তান। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা মানুষ হিসাবে হয়তো অনেক ভুল ত্রুটি করেছেন। আপনাদের সকলের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই। আব্বার সকল ভুল ত্রুটি আপনারা মাফ করে দেবেন। আপনাদের যদি কারো কোনো দেনা পাওনা থাকে, আমি পরিবারের বড় সন্তান হিসাবে আমার সাথে যোগাযোগ করবেন। জানাজা শেষে মুক্তিযোদ্ধা নাসিমকে দেয়া হয় গার্ড অফ অনার। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।
পরে শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। ত্যাগী নেতা হিসেবেই তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলেন রাজনৈতিক সহকর্মীরা। তার সন্তান হিসাবে মোহাম্মদ নাসিম রাজনীতি অঙ্গনে সব অকুতোভয় একজন সৈনিক হিসেবে ছিলেন। উনি কখনো ভীত হন নাই, নির্যাতন নিপীড়নকে অগ্রাহ্য করেই জনগণের দাবি আদায়ের জন্য সবসময় আন্দোলন সংগ্রাম করেছিলেন। অদম্য মানুষটিকে কখনো দমানো যায়নি, থেমে থাকেনি তার জীবন, তার রাজনৈতিক বর্ণাঢ্যময় জীবন। তিনি সারা বাংলাদেশ চষে বেরিয়েছেন। জনবান্ধব নেতা, তার মতো একজন দেশপ্রেমিক কর্মী বান্ধব নেতা হারিয়ে আমি মনে করি বাংলাদেশ সের অসম এবং অপূরণীয় ক্ষতি হয়েছে। পরিবারের সদস্য এবং সহকর্মীরা অংশ নেন শেষ যাত্রায়। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সরব মোহাম্মদ নাসিমকে চিরনিদ্রায় শায়িত করা হয় তার মায়ের কবরের পাশে। জাতীয় নেতার পরিচিতি থাকলেও মাঠের নেতা হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন প্রিয় নাসিম ভাই। আশা বেদনাহত কর্মীদের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় জন্মস্থান গোপালগঞ্জে দাফন সম্পন্ন হয়েছে ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আবদুল্লাহর। রোববার বাদ আসর সদর উপজেলার কেকানিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। গত রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান শেখ আবদুল্লাহ। মৃত্যুর পর নমুনা পরীক্ষায় জানা যায় করোনায় আক্রান্ত ছিলেন তিনি। আজীবন তৃণমূলের রাজনীতি করা এই মুক্তিযোদ্ধা আগে থেকেই শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছিলেন। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সরকারি বাসায় রোববার সকালেও পত্রিকা নিয়ে আসেন হকার। আরও অনেকেই দায়িত্ব পালন করছিলেন আগের মতোই। কিন্তু তারা কি জানেন, স্বজনদের বুকফাটা আর্তনাদ আর চাপা কান্নায় ভারী হয়ে গেছে মিন্টি রোডের এই বাড়িটি। দুপুরের দিকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে চিরতরে রাজধানী ছেড়ে যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। প্রিয় এ শহরে কত স্মৃতি, সবকিছু পেছনে ফেলে ছুটছেন গ্রামের পানে। করোনা আক্রান্ত হওয়ায় সঙ্গে নেই কোনো নেতাকর্মী, স্বজন সহকর্মী। কদিন আগেও যমুনা টিভিকে হজ নিয়ে আসার কথা শুনিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী। হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে ফেলুন, যে কোনো মুহূর্তে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু হঠাৎ করেই যেন বদলে গেছে সবকিছু। কাউকে কিছু বুঝতে না দিয়েই পৃথিবীর মায়া ছাড়লেন তিনি। শনিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই আওয়ামী লীগ নেতা। নেওয়া হয় ঢাকা সিএমএইচে। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মীরা। বলেন, তার মৃত্যুতে দল ও দেশের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। শ্বাসকষ্ট ছিল, কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে তিনি ইন্তেকাল করেন। করোনা আক্রান্ত হওয়ায় খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছুটে এসেছেন সমবেদনা জানাতে। আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নামে পরিবার ও পরিচিত মহলে। বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় শেখ মোহাম্মদ আবদুল্লাহ যে কাজ করেছেন, তার বিনিময়ে রাব্বুল আলামিন ওনাকে অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবেন। মন্ত্রী মহোদয় কি আগে অসুস্থ ছিলেন? না, স্বাভাবিক না, তেমন না, পথেই অসুস্থ হয়েছে। আমার এক বন্ধু ডাক্তার, উনি বললেন যে মানে হার্ট অ্যাটাক হয়েছে। ৬৬-র ৬ দফা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ অভ্যুত্থান, সব আন্দোলনেই সরব ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ৭১-এ মুক্তিযুদ্ধেও অংশ নেন জনপ্রিয় এই নেতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছে। খুলনার একটি কলেজের ভিপি থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চড়াই উতরাই পেরিয়ে আওয়ামী লীগে পেয়েছেন ধর্ম সম্পাদকের পদ। সবশেষ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন বর্ষিয়ান এই নেতা। আমি প্রমাণ করতে চাই আমি ওই ব্যতিক্রম ধর্মের পক্ষের একজন। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদ নাসিম আওয়ামী লীগকে সুসংগঠিত করতে আমৃত্যু কাজ করে গেছেন। রোববার সংসদে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, করোনার বিরুদ্ধে জীবন জীবিকা বাঁচাতে যখন লড়ছেন, তখনই হারাতে হলো দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে। পরিস্থিতির কারণে মরদেহে ফুল দিয়ে সম্মান জানাতে না পারার কষ্টের কথাও জানান প্রধানমন্ত্রী। নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে পরিবারের প্রতি সমবেদনা জানান শেখ হাসিনা।
সংসদে উত্থাপিত শোক প্রস্তাব। দিনের শুরুতে মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে শোক জ্ঞাপন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের রাজনীতি মাঠ পর্যায়ে সংগঠিত করার পাশাপাশি দলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নাসিম। করোনার কঠিন সময়ে তার মতো গুরুত্বপূর্ণ নেতাকে হারানোর ক্ষতি অপূরণীয়। যে কোনো একজন কর্মী মারা গেলেও আমরা সবাই ছুটে গেছি, তার জানাজা পড়া, সেখানে একটু ফুল দেওয়া, পরিবারের সাথে দেখা করা, কিন্তু এমন একটা অস্বাভাবিক পরিবেশ যে আমরা এবার সেটা করতে পারলাম না। কারোর সঙ্গে দেখা বা তার পরিবারের সঙ্গে একটু সান্ত্বনা দেওয়া বা তাদেরকে একটু অতিরিক্ত কথা বলা, সেই সুযোগটাও যেন পেলাম না কেন, সেটাই হচ্ছে সবথেকে অনেক কষ্টকর। তার চলে যাওয়াটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতি, এর কোনো সন্দেহ নেই, খুবই একটা বড় ক্ষতি হয়ে যাবে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতেও শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। জানান, একদিনে দলের গুরুত্বপূর্ণ দুই নেতার মৃত্যুতে স্বাস্থ্য ঝুঁকির বিবেচনায় প্রধানমন্ত্রীকে সংসদে যেতে বারণ করেছিলেন অনেকেই। তাদের কথা শোনেননি তিনি। আজকে আমি পার্লামেন্টে আসবো, আমাকে কিন্তু অনেক জায়গা থেকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে, অনেকে নিষেধ করেছে, না আপনি যাবেন না, আপনি যাবেন না। তা বললাম যে গুলি, বোমা, গ্রেনেড, কত কিছুই তো মোকাবেলা করে করে এ পর্যন্ত এসেছি। কারণ কি একটা অদৃশ্য শক্তি, তার ভয় ভীত হয়ে থাকবো। আর আমার পার্লামেন্টের মেম্বার একজন, শুধু পার্লামেন্ট মেম্বার বলে না, আমরা আওয়ামী লীগ একটা পরিবার, এই পরিবারের একজন সদস্য, তাকে হারিয়েছি আর সেখানে যাব না। তারপর আমার ক্যাবিনেট মন্ত্রী একজন, তাকে হারালাম, এটা তো হয় না। মতিয়া চৌধুরী সহ রাজনৈতিক সহযোদ্ধা এমপিরা স্মৃতিচারণ করেন দুই নেতার। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সংসদে বিরোধী দলের উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। প্রাণ চাঞ্চল্যে ভরা একজন মানুষ ছিলেন নাসিম ভাই। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবারও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সারা দেশের সকল আইসিইউ সরকারের অধিগ্রহণ এবং সেন্ট্রাল মনিটরিং বিষয়ে হাইকোর্টের আদেশ সোমবার। পাশাপাশি ফেরত না পাঠিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা এবং পুরো ঢাকা শহরে লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে রিট দুটির আদেশও হবে সোমবার। করোনা পরিস্থিতিতে ফেরত না পাঠিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ। বিচারপতি ইনায়েতুর রহিমের আদালত এই বিষয়ে আগামীকাল সোমবার আদেশ দিবেন। হৃদরোগে যারা আক্রান্ত তারা বিভিন্ন হাসপাতাল ঘুরছেন এবং হাসপাতাল থেকে ফেরত দেওয়া হচ্ছে, এবং এই বিষয়টিকেই আমরা চারজন আইনজীবী মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি ভার্চুয়াল কোর্টে নজর আনি, এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের এই রিটটি শুনানি অন্তে আগামীকাল আদেশের জন্য রেখেছেন। পাশাপাশি সারা দেশের সকল আইসিইউ সরকারের অধিগ্রহণ এবং সেন্ট্রাল মনিটরিংয়ের বিষয়ে হাইকোর্টের আদেশও সোমবার। প্রাইভেট হসপিটালের সমূহের আইসিইউগুলি অধিগ্রহণ করা না হলে আমাদের রোগীদের রাস্তায় ঘুরতে ঘুরতে মৃত্যুবরণ করতে হবে। একই সাথে কোভিড-19-এর বিস্তার ঠেকাতে পুরো ঢাকা শহরে লকডাউন ঘোষণার নির্দেশনা চেয়ে এবং পর্যাপ্ত হাইফ্লোনেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চেয়ে রিটের আদেশও আগামীকাল সোমবার। করোনার মহামারীতে রোগীদের সুচিকিৎসার ব্যবস্থাপনা চেয়ে আদালতে যে আবেদনগুলো করা হয়েছে, সেখানে আবেদনকারীরা প্রত্যাশা রাখেন আদালতের পক্ষ থেকে একটি সঠিক নির্দেশনা পাওয়ার। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা। করোনায় গুরুতর অসুস্থ ও শ্বাসকষ্টে আক্রান্তদের জন্য হাই ফ্লো ন্যাজালকে খুব কার্যকর বলছেন চিকিৎসকরা, কিন্তু চট্টগ্রামের হাসপাতালগুলোতে এই যন্ত্রের অভাব প্রকট। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা অপ্রতুল। এই মুহূর্তে আইসিইউ এর চেয়ে এই দুই সহায়তা জরুরি বলছেন চিকিৎসকরা। করোনা সংক্রমণের পর থেকে বেরিয়ে আসতে শুরু করেছে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থার বেহাল চিত্র। বেশিরভাগ হাসপাতালে নেই কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। সময় মতো আইসিইউ এবং অক্সিজেন না পেয়ে মৃত্যু হয়েছে অনেকের। অক্সিজেনের অভাবে এবং একটা আইসিইউর অভাবে এই চট্টগ্রামের মধ্যে চোখের সামনে আপনজনগুলো হারিয়ে যাবে, সেটা আমরা কেউই কামনা করি না।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় উঠে এসেছে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে হাইফ্লো নেজল ক্যানোলা এবং কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়টি, যার এখন বড় সংকট। 3টি হাসপাতালে হাইফ্লো নেজল ক্যানোলা যন্ত্র রয়েছে মাত্র 10টি, অথচ চিকিৎসকরা বলছেন এই যন্ত্র ব্যবহার করে বাঁচানো সম্ভব অনেকের প্রাণ। এই ক্যানোলা ছাড়া কোভিড রোগী, তীব্র উপসর্গের কোভিড রোগীদের চিকিৎসা দেওয়ার কোনো কার্যকর মাধ্যম আমাদের এই মুহূর্তে আমরা দেখছি না। এই হাইফ্লো নেজাল ক্যানোলাগুলো আরও অ্যাভেলেবেল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস যেহেতু ফুসফুসের ক্ষতি করছে, তাই গুরুতর অসুস্থদের কেন্দ্রীয় অক্সিজেন সাপোর্টের বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। হাইফ্লো নেজল ক্যানোলা থাকলে খুব সহজে রোগী এ সাপোর্ট পায়। আইসিইউর চেয়ে এদিকে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একটা আইসিইউ সেটআপ অত্যন্ত ব্যয়বহুল, সেই ক্ষেত্রে ওই আইসিইউ সেটআপের যে পরিমাণ খরচ সেটা দিয়ে একসাথে 10, 12, 15টা পর্যন্ত হাইফ্লো অক্সিজেন দেওয়া যাচ্ছে, এবং আমি আমার রোগীকে মোটামুটি যে বিপদগামী অবস্থা সেখান থেকে সুস্থ করে আনতে পারতেছি। সীমাবদ্ধতার মধ্যেও সংকট সমাধানের চেষ্টা চলছে বলে দাবি সিভিল সার্জনের। অচিরেই কোভিড রোগীদের জন্য আমরা সিসিউ বেডও চালু করতে যাচ্ছি। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনা সংক্রমণের অধিক ঝুঁকিপূর্ণ স্থান রংপুর সিটি কর্পোরেশন, অথচ সেখানে নেই স্বাস্থ্য বিভাগের কোনো নেটওয়ার্ক। নিজস্ব ব্যবস্থাপনায় নমুনা সংগ্রহ, ফলাফল, লাশ দাফন সহ সব ধরনের সেবা দিচ্ছে কর্পোরেশন। কর্পোরেশনের ব্যবস্থাপনা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। করোনার হট স্পট রংপুর সিটি কর্পোরেশন, কিন্তু সেখানে নেই স্বাস্থ্য বিভাগের কোনো নেটওয়ার্ক, গড়ে ওঠেনি ইপিআই। উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের নেটওয়ার্ক না থাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছে 14 সদস্যের টিম। নমুনার ফলাফল, খাদ্য বিতরণ, টেলিমেডিসিন সেবা, লাশ দাফন সহ সবকিছুই করা হচ্ছে কর্পোরেশন থেকে। নমুনা সংগ্রহ করার পরে যারা পজিটিভ আসে, এই পজিটিভ রোগীদেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা দিয়ে থাকি, সেবা করে থাকি। ওনাদের যদি কারো কোনো সিরিয়াস সমস্যা থাকে, হসপিটালে ভর্তির প্রয়োজন থাকে, সেক্ষেত্রে আমরা তাদেরকে হসপিটালে ভর্তির ক্ষেত্রে সহায়তা করে থাকি। সব কিছুই কিন্তু রংপুর সিটি কর্পোরেশন করতেছে। ইভেন এই সমস্ত পেশেন্টকে ক্যারি করার জন্য রংপুর সিটি কর্পোরেশনের অ্যাম্বুলেন্স সেবা একদম এখন পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারছি। তবে সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্তে মানুষের ঘরে ঘরে যাচ্ছে, আমরা কালেকশন করতেছি। ঘরে ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করে তাদের রিপোর্ট পেশ করছেন এবং জনগণের মাঝে তারা রিপোর্ট দিচ্ছেন। নমুনা সংগ্রহের রুম পার হয়ে যেতে হচ্ছে, এখানে আমরা রিস্কে পড়ে যাচ্ছি, বাচ্চারাও রিস্কে পড়ে যাচ্ছে। নগরীতে করোনা আক্রান্তের হার বেশি হওয়ার পেছনে স্বাস্থ্য নেটওয়ার্ক না থাকাকে দুষছে স্বাস্থ্য বিভাগ। সেবাটা এরকম করে আসলে নেটওয়ার্ক অনুযায়ী হচ্ছে না। একজন মাত্র চিফ মেডিকেল অফিসার আছে, তার আন্ডারে হয়তো কাউন্সিলররা এটা কাজ করে। তাদের তো আসলে কাজ এইটা স্বাস্থ্যের কাজগুলো, তারা গ্রস জিনিসগুলো জানে, কিন্তু মানে কোন জায়গাটা এটা তো আসলে তারা এটা নিয়ে ডিলও করে না। বর্তমানে কর্পোরেশন এলাকায় 4 শতাধিক মানুষ করোনায় আক্রান্ত, যাদের বেশিরভাগই চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। নকল ও নিম্নমানের হ্যান্ড স্যানিটাইজারে সয়লাভ চট্টগ্রামের বাজার। চাহিদা বেশি থাকায় দামও চড়া। যাচাই বাছাই ছাড়া ক্রেতারাও কিনছেন অবাধেই। রোববার চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে নকল ও নিম্নমানের বিপুল পরিমাণ জীবাণুনাশক। জরিমানা ও সতর্ক করা হয়েছে বিক্রেতাদের। দেখে বোঝার উপায় নেই এগুলো নকল। সাধারণ মানুষও কিনছেন দেদারসে। চাহিদা বুঝে দামও 4-5 গুণ বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। তবে শেষ রক্ষা হয়নি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা খেয়ে গুনতে হয়েছে জরিমানা। নগরীর রিয়াজউদ্দিন বাজারের প্রসাধনী, খাদ্যপণ্য, স্টেশনারি থেকে শুরু করে প্রায় প্রতিটি দোকানেই বিক্রি হচ্ছে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব সহ বিভিন্ন ধরনের জীবাণুনাশক, তাও অনেক বাড়তি দামে। তাদেরকে ওই আইনের আওতায় নিয়ে আসতেছি, যেহেতু তারা আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করতেছে। প্লাস হচ্ছে আপনার এখানে তাদের কাছে 2 নাম্বার হ্যান্ড স্যানিটাইজার যেগুলো নকল, এগুলো আমরা পেয়েছি, এগুলো আমরা জব্দ করেছি। নকল পণ্য বাড়তি দামে বিক্রি করলেও বিক্রেতাদের অজুহাতের শেষ নেই। সরাসরি উৎপাদক প্রতিষ্ঠান থেকে ক্রয় না করে বাড়তি লাভের আশায় সংগ্রহ করছেন দালালদের কাছ থেকে। অভিযানের খবর পেয়ে কেউ কেউ পণ্য সামগ্রী লুকিয়ে রাখলেও শেষ পর্যন্ত গুনতে হয়েছে জরিমানা।
আমি সৌদি আরব প্রবাসী ছিলাম, এখানে নতুন দোকানদারি করছি, আমি কিছু বুঝি না, বড় করে দিচ্ছে, এভাবে বিক্রি করতেছি। আমরা তো আসলে এটা ব্যবসায়ী না, কিছু খুচরো ব্যবসায়ী এরা নিয়ে আসে দেয় আর কি। আমরা আসলে ব্রোকার কাছ থেকে নিয়ে বলে আমরা চিনি না, মানুষ এসে বলে আমার কাছে সেভলন আছে, নিবেন এত টাকা, কাস্টমার চাচ্ছে বিধে আমরা রাখছি এটা। অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড রাব ত্বকের জন্য ক্ষতিকর বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। অনুমোদন ছাড়া পণ্য না কেনার পরামর্শ তাদের। এইসব প্রোডাক্ট ইউজ করলে হয় কি আপনার ওই হাতে অনেক সময় অ্যালার্জি হতে পারে এবং আপনার স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা কারণ অ্যালকোহল থাকে, আপনারা জানেন যে অ্যালকোহলের পরিমাণটা যদি ঠিকমতো কন্ট্রোল করা না যায় এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর হয়ে যায়। অভিযানে 4টি প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি জব্দ করা হয় নকল হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড রাব ও জীবাণুনাশক। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। নিচ্ছে আবারও একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক স্বাগত আরেকবার, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সংক্রমণের দিক থেকে বিশ্বের চতুর্থ অবস্থানে থাকা ভারতে রেকর্ড 12,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে একদিনে। মোট আক্রান্তের সংখ্যা 3,22,000-এর কাছাকাছি। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। 24 ঘন্টায় আরও প্রায় 1,500 রোগী শনাক্ত হয়েছে শহরটিতে। আইসিইউ এর 99%ই পূর্ণ, ব্যবহৃত 94% ভেন্টিলেটর। কোভিড-19 পরিস্থিতি নিয়ে আলোচনায় মন্ত্রিসভার সাথে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ষা মৌসুমের আগে স্বাস্থ্য বিভাগকে যথাযথ প্রস্তুতি গ্রহণের তাগিদ দেন মোদী। রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্য সরকারের সাথে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি নির্দেশনা দেন। দ্বিতীয় দফায় মহামারী বিস্তারের শঙ্কায় চীন। 2 মাস পর দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 57 জন, এর মধ্যে 36 জনই রাজধানী বেইজিংয়ের। ফের সংক্রমণ ঠেকাতে কড়া লকডাউন দেওয়া হয়েছে শহরের বড় একটি অংশে। নতুন করে ভাইরাসের বিস্তার ঠেকাতে জারি হয়েছে ব্যাপক কড়াকড়ি। করোনার উৎপত্তিস্থল হলেও 3 মাসের বেশি সময় ধরে চীনে নতুন সংক্রমণ নেই বললেই চলে। এ সময়ে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্র, এরপর লাতিন আমেরিকা পরিবর্তিত হয়েছে মহামারীর হটস্পট। মাঝে বিচ্ছিন্নভাবে 2-1 জনের সংক্রমণ ধরা পড়লেও হঠাৎ রাজধানী বেইজিংয়ে বড় আকারের সংক্রমণে নতুন মহামারীর শঙ্কা চীনে। আমার মনে হয় মহামারীকে হালকাভাবে নিয়েছিলাম আমরা। দৈনন্দিন কাজে আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। 50 দিন পর বৃহস্পতিবার প্রথম করোনা রোগী শনাক্ত হয় বেইজিংয়ে। ধারণা করা হচ্ছে চীনা রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার থেকে ছড়িয়েছে সংক্রমণ। বাজারের সাথে সংশ্লিষ্ট 517 জনের পরীক্ষার পর মোট 45 জনের শরীরে মেলে কোভিড-19-এর উপস্থিতি। 11টি আবাসিক এলাকায় লকডাউন দেয়া হয়েছে। 24 ঘন্টায় ওই এলাকার প্রতিটি কোণা পর্যবেক্ষণের আওতায় থাকবে। উহানের ভয়াবহ অভিজ্ঞতার কারণেই দ্বিতীয় দফায় করোনার বিস্তার এড়াতে সর্বোচ্চ সতর্ক বেইজিং। বন্ধ করে দেয়া হয়েছে নতুন সংক্রমণের কেন্দ্র বাজারটি। বেইজিংয়ে প্রবেশ কিংবা বহির্গমনের উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। আবারও বন্ধ ঘোষণা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নতুন আক্রান্তদের সংস্পর্শে আসা 7.5 লাখের বেশি মানুষকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে চলছে নজরদারি। এ পরিস্থিতিকে যুদ্ধকালীন জরুরি অবস্থার সাথে তুলনা করছেন কর্মকর্তারা। বাজারের অস্বাস্থ্যকর এলাকা থেকে সম্ভবত ছড়িয়েছে। এ কারণে বাজারটি বন্ধ করা জরুরি ছিল। আরও কিভাবে ছড়াতে পারে কিংবা আক্রান্তদের সংস্পর্শে কারা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ডিসেম্বরে প্রথম বিস্তারের 4 মাসের মধ্যেই কড়া লকডাউনে মহামারী নিয়ন্ত্রণে আনে চীন। করোনায় দেশটিতে প্রাণ গেছে 4,600-র বেশি মানুষের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। করোনার মধ্যে বাফুফের নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সংস্থাটির 2 সহসভাপতি বাদল রায় ও মহিউদ্দিন আহমেদ মহি। গত 6 জুন তারা চিঠি লিখে ফিফার কাছে অভিযোগ করেন। এবার সেই চিঠির উত্তর দিয়েছে ফিফা। সমস্যা সমাধানে প্রয়োজনে এশিয়ান ফুটবল কনফেডারেশন AFC'র সহায়তা চাইতে পারে সংস্থাটি। বাদল রায় এবং মহিউদ্দিন আহমেদ মহি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 2 সহসভাপতি তাদেরই কমিটির বিপক্ষে গিয়ে গত 6 জুন চিঠি লেখেন বিশ্ব ফুটবলের নিয়ন্তা ফিফার কাছে। যে চিঠিতে 8টি অভিযোগ করা হয়েছে নির্বাচনমুখী সালাউদ্দিন সালামদের বিপক্ষে।
8 অভিযোগের প্রথমটিতে বলা হয়েছে, করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্য নিরাপত্তার চিন্তা না করেই নির্বাচনে যাচ্ছে বাফুফে। উঠে এসেছে নির্বাচন কেন্দ্রিক আরও অনিয়মের অভিযোগ। এবার সেই চিঠির উত্তর দিয়েছেন ফিফার এথিক্স কমিটির সেক্রেটারি। অভিযোগগুলো আমলে নিয়ে ভবিষ্যতে আরও তথ্য উপাত্ত অভিযোগকারীদের কাছে চাইতে পারে ফিফা। সেসব দেখে বাফুফের বর্তমান কমিটি ফিফা কোড অমান্য করেছে কিনা সেটি খুঁজে দেখবে সংস্থাটি। এমনকি এ বিষয়ের সমাধানে এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির সহায়তাও চাইতে পারে ফিফা। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। করোনায় তহবিল গঠনে মাত্র 30 দিনে ম্যারাথন দৌড়েছে যুক্তরাজ্যের 5 বছর বয়সী এক শিশু। অলি হল নামের ওই শিশু বিচিত্র ঢঙে দিনে দৌড়েছেন 1 মাইল করে। এদিকে ম্যারাথন পূরণের লক্ষ্যে নিজ বাড়িতে দিনে 10 চক্কর করে দিচ্ছেন বেলজিয়ামের 103 বছর বয়সী এক ডাক্তার। 5 বছর বয়সী ব্রিটিশ নাগরিক অলি হলের এই দৌড়ের পেছনে রয়েছে মহৎ উদ্দেশ্য। স্থানীয় প্লেমাউথ হাসপাতালের জন্য তহবিল গঠনের লক্ষ্যে 30 দিনের 1 ম্যারাথন দৌড়েছেন অলি। দিনে 1 মাইল করে দৌড়ে নিজের 6ষ্ঠ জন্মদিনের আগেই সম্পন্ন করেন ম্যারাথন। ভ্যাম্পায়ার, সুপারম্যান বা ব্যাটম্যান সহ কমিক সিরিজের সব হিরোর পোশাক পরে যেমন দৌড়েছেন, তেমনি পরেছেন করোনার সম্মুখ যোদ্ধা ডাক্তার নার্সদের পোশাক। মাত্র 50 পাউন্ডের লক্ষ্যমাত্রা নিয়ে দৌড় শুরু করলেও এরই মধ্যে অলি হলের তহবিলে যোগ হয়েছে 850 পাউন্ড। করোনা লড়াইয়ে তার এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সব মহলে। ম্যারাথন পূরণে অসম্ভব এক লক্ষ্য নিয়ে নেমেছেন বেলজিয়ান শতবর্ষী ডাক্তার আলফোন্স লিমফয়েলস। করোনা গবেষণায় তহবিল গঠনের লক্ষ্যে নিজ উঠানে প্রতিদিন দিচ্ছেন 10 চক্কর করে। 30 দিনে ম্যারাথন শেষ করতে চান 103 বছর বয়সী এই ডাক্তার। তহবিল গঠনে মূলত ব্রিটিশ শতবর্ষী টম মুরের সফলতা আমাকে এ কাজে উজ্জীবিত করেছে। আমি তার চেয়ে 3 বছরের বড়। মহৎ উদ্দেশ্যে আমিও সফল হতে চাই। আশা করি তহবিল গঠনে সবাই এগিয়ে আসবে। সকাল, বিকাল ও সন্ধ্যা মিলে 10 চক্কর করে দিতে পারছেন আলফোন্স। এখন পর্যন্ত তার তহবিলে জমা পড়েছে 6000 ইউরো। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।